আজকের বিষয় হলো ইকোনমি, যে দ্বিতীয় পার্টটা পড়াবো বলেছিলাম সেই দিনকে। ইকোনমিক্সের ডেফিনেশনগুলো সেগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, প্রথমে বলে দিই ইকোনমিক্স আমার এই উদ্যোগটা নিয়েছিলাম বেসিক্যালি এই যে কারণ হচ্ছে কোনো কিছুকে বেশি গভীর থেকে জানা, যেমন সেই জন্য আমার এই উদ্যোগ। তো যদি যেরকম আমরা টিউশনে যাই, টিউশনে গিয়ে কী হয়, বেসিক্যালি কিন্তু অতটা গভীরভাবে পড়ানো হয় না, জিনিসটাকে বোঝানো হয় না, তো আমরা অনেক কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না। তো সেক্ষেত্রে আমার এই উদ্যোগটা এবং নতুনভাবে এই কার্যকলাপটা শুরু করলাম। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরা যে কোনো ভিডিও যখন দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে জিনিসটা ঠিক এর মানেই নয় যে আমি কোচিং সেন্টারকে খারাপ বলছি, কিন্তু হ্যাঁ কোচিং সেন্টার ভালো, বাট গভীরে গিয়ে বোঝানোটা একটু খুবই দরকার এখনকার যুগে, অন্তত কনসেপ্টগুলো ক্লিয়ার দরকার। সেই জন্য আমার এই উদ্যোগ। তো বেসিক্যালি কোনো উপকারে যদি লাগতে পারে, এবার তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনো রকম অসুবিধা হলে। অ্যান্ড তোমরা প্লিজ প্রত্যেকটা ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটাই আমার কথা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এবার আমরা প্রথমে আজকের বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইকোনমি। ইকোনমি কি, ইকোনমিক কথাটা আসছে প্রথমত। আজকের প্রথম বিষয়টা হচ্ছে ইকোনমি। ইকোনমি কি? ইকোনমি হলো বেসিক্যালি, যদি ইকোনমিক টার্মটা কোথা থেকে আসে, ইকোনমি একটা গ্রিক শব্দ, মানে গ্রিক থেকে প্রথম এসেছে, গ্রিক শব্দ। সেখানে যেটা ঐকোনমিয়া বলে একটা শব্দ আছে, যেটার টার্ম থেকে আসছে ইকোনমি। এবং এই ঐকোনমিয়ার কথা অর্থকে যদি বাংলায় দেখি, পরিবার পরিচালনা বিদ্যা। এবার ঐকোনমিয়া থেকে আসছে ইকোনমি। এবার তোমরা বুঝতেছো পরিবার পরিচালনা বিদ্যা ঐকোনমি কথার অর্থ। এই কথাটা একটা মানে যদি বের করে দেখবো, যেমন একটা দেশে কে চালাচ্ছে, পুরোপুরি ইকোনমির উপর ভিত্তি করে চলছে। তো এই জন্য বলতে পারি পরিবার পরিচালনা বিদ্যা, এটা হচ্ছে ইকোনমিক্স। এবার হচ্ছে ইকোনমিক্স শব্দটা একটা একাডেমিকের মধ্যে নিয়ে আসা হলো, একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা হয় কত সালে, 1776 সালে। একটা জিনিস মনে হলো 1776, এই সময়কালে অ্যাডাম স্মিথ একটা বই বের করেন, ফার্স্ট বই, যেটা হচ্ছে ইকোনমিক নিয়ে। অ্যাডাম স্মিথকে আমরা প্রথমত কী নামে জানি, সেটাকে আমরা ইকোনমিক্সের ফাদার হিসেবে চিনি, অ্যাডাম স্মিথকে। তো তারা একটা বই লিখেছিলেন যেখানে ইকোনমিক্সের প্রথম যে ধারণাটা সেটা প্রকাশ করেন তিনি। ইকোনমিক্স সম্পর্কে বলে, তার বইয়ের নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। অ্যান ইনকোয়ারি ইন্টু অ্যান্ড হচ্ছে কজেস অফ ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থটা তিনি লেখেন। সেখানে তিনি ইকোনমিকের যে ধারণা প্রকাশ করেছেন সেটা তিনি বলেছেন যে ইকোনমিক্স বেসিক্যালি অর্থবিদ্যাকে তিনি সম্পদের বিজ্ঞান বলে উল্লেখ করেন, এবং দেশের সম্পদের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন সেখানে অ্যাডাম স্মিথ। পরবর্তীকালে এই ধারণার পরিবর্তন ঘটে এবং আমরা আজকে পড়ব যেটা এইগুলো আমরা আগের তোমার ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার নতুন কনসেপ্ট হচ্ছে ইকোনমিক্স এ যে আমরা ইকোনমিক টার্মটা বলছি তার ডেফিনেশনগুলো আমরা দেখব। বিভিন্ন ডেফিনেশন রয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন ভাগ রয়েছে এর, সেগুলো আমরা কনসেপ্টে ক্লিয়ার করব। ইকোনমিক্সের বিভিন্ন টার্ম বা আমরা এক কথায় বলতে পারি বিভিন্ন পার্ট আছে। আমরা এক কথা বলতে ইকোনমিক্সের বিভিন্ন পার্ট বা বিভিন্ন টার্ম আছে। লাইক এক্সাম্পল, যেমন প্রথমে ক্যাপিটালিস্ট ইকোনমি বলে কি বিষয়, যেখানে পুঁজিবাদ, অর্থাৎ যেখানে বেসিক্যালি যারা পুঁজি বিনিয়োগ করছে এরকম একটা অর্থনীতি। তারপরে সোশ্যালিস্ট ইকোনমি, সমাজতান্ত্রিক যে অর্থনীতি সেখানে পড়ছে, সে ব্যাখ্যা করবো। আর মিক্সড ইকোনমি, যেখানে প্রায় সমাজতান্ত্রিক আর হচ্ছে ক্যাপিটালিস্ট, এই দুটো ধারণাই মিক্সড ইকোনমিতে রয়েছে। তারপরে চলে আসছে আমরা লেস ডেভেলপমেন্ট ইকোনমি, যেগুলো ধর স্বল্পোন্নত বা অনুন্নতশীল দেশ, সেইগুলো যে অর্থনীতি সেটা। তারপরে ডবল ইকোনমি রয়েছে। তারপরে ক্লোজড ইকোনমি, যেখানে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ, এই সকম অর্থনীতি দেশ, সেইগুলোকে ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি বলা যেতে পারে। ওপেন ইকোনমি বলতে যেগুলো ব্যাখ্যা করলে আমরা দেখবো যে সেখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যে সকল দেশ বিভিন্ন পার্টিকুলার, সেগুলোকে ওপেন ইকোনমি বলা হয়। বাটার ইকোনমি, অর্থাৎ যেখানে দেখতে পাবো যে পণ্য সামগ্রী দ্রব্য থেকে দ্রব্যের মাধ্যমে বিনিময় হচ্ছে, সেরকম সেই অর্থনীতি, তার মাধ্যমে হচ্ছে বিনিময় এক্সচেঞ্জ দিতে, সে বাটার ইকোনমি। তারপরে রয়েছে মনিটারিজড ইকোনমি, নন মনিটারিজড ইকোনমি দেখতে পাবো। সেখানে ইনফর্মাল ইকোনমি কিছু রয়েছে এবং কিছু প্যারাল ইকোনমিও দেখতে পাওয়া যায়। প্যারাল ইকোনমি বলতে যেগুলো হচ্ছে ড্রাফট সাপ্লাই, যে ইকোনমি অর্থনীতি ইউজ করে, প্যারাল ইকোনমি সেই ধরনের অর্থনীতি। তো এই বিভিন্ন রকম আমরা ইকোনমিকে কিছু ট্রাম কিন্তু আমরা দেখতে পাওয়া যায়, অনেক কটা ট্রাম দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের ট্রাম কিন্তু আমরা ইকোনমিক্সে দেখতে পাই। প্রথমে ইকোনমিক্সের যে প্রথম ধারণা সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি মানে আমরা এই মানেটাই বুঝতে, সোশ্যালিস্ট কথা অর্থ কি, সমাজ। তাহলে সহায় হয়েছে এই যে ইকোনমি সমাজ রিলেটেড হবে, তাহলে সমাজ রিলেটেড, এই ইকোনমিটা সমাজ রিলেটেড। এবার চলে আসি সমাজ মানে কি, আমাদের সমাজকে কি পরিচালনা করছে, এটা সরকার পরিচালনা করে, গভর্নমেন্ট, তার মানে এটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত, তার মানে এই ইকোনমিটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত। এবার হচ্ছে ইকোনমিক্স প্ল্যান, অর্থাৎ গভর্নমেন্ট কী করে, সরকার কী করে, বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা নেয়, ঠিক আছে, পরিকল্পনা নিয়ে তার মাধ্যমে কী করে, সেটার মাধ্যমে কিন্তু তারা সরকার বিভিন্ন পরিকল্পনা নেয়, তার মাধ্যমে এবং তার মাধ্যমে কী করে বিভিন্ন সামাজিক দ্রব্য বা উপকরণ যেগুলো আছে, হ্যাঁ উপকরণ, সেগুলো ব্যবহার করবে, যতটা পারবে ব্যবহার করবে।
ব্যবহার করে সমাজে যাতে উন্নতি দেখতে পাওয়া যায়, এক কথায় সমাজে একটা উন্নতি দেখতে পাওয়া যাবে, সেটা ব্যবহার করে সমাজে, ঠিক আছে, উন্নতি যাতে হতে পারে, বা সমাজের চাহিদা যেগুলো আছে, অর্থাৎ ডিমান্ড প্রচুর পরিমাণে থাকে, তো সেইগুলো যাতে মিটতে পারে, সেই ডিমান্ডগুলো যেন প্রচুর সেই ডিমান্ডগুলো মেটাতে পারে। এবং এই ধরনের কী হয়, এটাকে বলে সোশ্যাল ইকোনমিস্ট। দ্বিতীয় যে শ্রেণীটা যদি দেখি, তাহলে যেমন আমরা সমাজ বললাম, তাহলে এবার সমাজে অনেক জায়গায় আমরা দেখি না যে যেমন ব্যবসা দ্বারা লগ্নি করছে, এসব দেখি। তো এরকম একটা শ্রেণীও রয়েছে যাকে ক্যাপিটালিস্ট ইকোনমি বলা হয়। ক্যাপিটালিস্ট কথা অর্থ কি, পুঁজিবাদী যারা রাষ্ট্র বা পুঁজিবাদী যারা, তারা ক্যাপিটালিস্ট, তারা পুঁজি বিনিয়োগ করছে, তাই না? হ্যাঁ। তো এই যে ক্যাপিটালিস্ট ক্লাস দ্বারা নিয়ন্ত্রিত যে অর্থ ব্যবস্থা, মানে তারা, এই যে ক্যাপিটালিস্ট ক্লাস তার দ্বারা নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা, অর্থাৎ এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে ক্যাপিটালিস্ট ক্লাসের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটাকে ক্যাপিটালিস্ট ইকোনমি বলছে। এবার এটা সেভাবে সরকার এখানে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ রাখবে না, সরকার ফ্রি, মানে গভর্নমেন্ট ফ্রি, সরকার কোনো এর উপর কোনো নিয়ন্ত্রণ রাখবে না এই অর্থনীতির উপর। তো অর্থনৈতিক উৎপাদন উপকরণকে পরিচালনা করবে সমাজে, এবং এর মাধ্যমে আবার সেই সমাজের চাহিদাকে, আমাকে ডিমান্ডটাকে মেটাবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আবার, এটাকে বলছে কি ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে? হ্যাঁ, তো ক্যাপিটালিস্ট ইকোনমি মানে ক্যাপিটালিস্ট শ্রেণী যারা আছে তারা নিয়ন্ত্রিত করবে এই ইকোনমিটাকে। যেমন প্রথম দিকে কী হলো, ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা দেখবো ব্রিটিশরা কিন্তু অনেক পুঁজি বিনিয়োগ করছে, হ্যাঁ। তো এবার দেখবি ওই শ্রেণী ক্যাপিটালিস্ট শ্রেণীর দ্বারা, ক্যাপিটালিস্ট যে ক্লাস ব্রিটিশদের সময়কালে, তো ওই ক্যাপিটালিস্ট ক্লাসের দ্বারা কিন্তু সরকার এই এটাকে, মানে সমাজটাকে নিয়ন্ত্রণ করছে। তো ক্যাপিটালিস্ট শ্রেণী দেখবি সেই সময়কালে, ব্রিটিশদের সময়কালে দেখি সমাজ, সেই রকম একটা শ্রেণী যে ক্যাপিটালিস্ট ইকোনমি রয়েছে সেক্ষেত্রে। এবার নেক্সট ইকোনমি যেটা হচ্ছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি কি, মিক্সড ইকোনমি ধারণা যদি দেখি, সেটা কিন্তু মিক্স মানে বুঝতে পারছি যে এর আগে যেটা বললাম সোশ্যালিস্ট আর হচ্ছে ক্যাপিটালিস্ট, এই দুটোই এখানে মিক্স থাকবে। মিক্স বলতে কি, সোশ্যালিস্ট কারা নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, যে মার্কেটটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, যে অর্থ ব্যবস্থা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। ক্যাপিটালিস্ট মানে যে অর্থ ব্যবস্থাকে ক্যাপিটালিস্ট শ্রেণী যারা ক্লাস তারা নিয়ন্ত্রণ করে, ক্যাপিটালিস্ট ক্লাসটা নিয়ন্ত্রণ করে এই শ্রেণী মানে। এবার তাহলে সেটা কী হবে, এই দুটো শ্রেণী, অর্থাৎ যেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকছে প্লাস ক্যাপিটালিস্ট শ্রেণীর নিয়ন্ত্রণ থাকবে, বাজারকে নিয়ন্ত্রণ করবে। তো এবং বাজারে যে দ্রব্যগুলো সেগুলো সর্বোত্তম ব্যবহার করে তার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করবে। তো সমাজে যে বিভিন্ন সমস্যাগুলো অর্থনীতি, সেগুলো সমাধান করবে কারা, এই দুজন মিলেই। তাই তখন বলবে এটাকে মিক্সড ইকোনমি বলা হয়ে থাকে, ঠিক আছে, এই জিনিসটাকে। এক্সাম্পল বলতে যেরকম বলি, যে একটা সমাজকে কীভাবে নিয়ন্ত্রণ করতো, সেক্ষেত্রে সরকারের দেখবে নিয়ন্ত্রণ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিটালিস্ট শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী, যেমন বেসরকারি ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ থাকে, বেসরকারি উদ্যোগপতিদেরও কিন্তু নিয়ন্ত্রণ থাকে। কিছু ক্ষেত্রে আছে যেমন যেগুলোতে কী হয়, সরকারও নিয়ন্ত্রণ থাকে, আবার বেসরকারি উদ্যোগপতি যারা থাকে তাদেরও কিন্তু নিয়ন্ত্রণ থাকে, বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ প্লাস, যেমন কয়েকটা যেমন বাজার হয়, যেগুলো মার্কেট হয়, যেগুলো কী হয়, যেগুলো সরকার নিয়ন্ত্রণ আছে প্লাস বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আছে, তাই এটাকে বলতে পারি মিক্সড ইকোনমি। বেশিরভাগ জায়গায় মিক্সড ইকোনমি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। এবার আর এক ধরনের ইকোনমি আছে, সেটাকে বলা হয় লেস ডেভেলপমেন্ট ইকোনমি। লেস ডেভেলপমেন্ট ইকোনমি কোনগুলো, যেমন হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, যেগুলো যেমন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি কোনগুলো, লাইক ভারত আছে, কিছু দেশে আছে, ভারত আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি বলা যেতেও পারে, না যেতেও পারে। কিন্তু ভারতের মাথাপিছু আয়টা কিন্তু কমে যাচ্ছে, কিসের জন্য, কারণ তার জনসংখ্যাটা কমে যাচ্ছে, পার্টিকুলার জনসংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, সেজন্য তার কিন্তু মাথাপিছু আয়টা কমে যাচ্ছে। মাথাপিছু আয় কি, জনগণের মধ্যে প্রত্যেকটা জনগণের যে আয়টা হয়, যে পার্টিকুলার যে আয়টা আছে সেটাকে মাথাপিছু আয় বলছে। এবার হচ্ছে এখানে যদি দেখি যে স্বল্পোন্নত দেশ বলতে যে স্বল্পোন্নত দেশ বিভিন্ন আছে, তো বা উন্নত দেশ, যেগুলো উন্নত হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো স্বল্প উন্নত, অল্প উন্নত, কিন্তু সেগুলোতে কী হবে, সেগুলোতে মাথাপিছু আয়টা কিন্তু কম, অন্যান্য কান্ট্রির থেকে হোক, দেশ থেকে হোক। 1975 একটা যাই হোক একটা সার্ভে পেশ করা হয়েছিল, যেখানে ইউএন বা ইউনাইটেড নেশন দেশের 1.10 মাথাপিছু আয়ের কম হলে সেই দেশটা মাথাপিছু আয়ের থেকে আমরা কম বলতে পারি। অর্থাৎ ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্রের 1/10 মাথাপিছু আয় যদি কম হয়, 10 থেকে মাথাপিছু আয় যদি 10 মতো মাথাপিছু আয় কম হলে, তাহলে সেটা হবে অন্যান্য দেশের থেকে উন্নত দেশ। তো এইরকমই ধরো লেস ডেভেলপমেন্ট ইকোনমি রয়েছে পার্টিকুলার, এটাকে লেস ডেভেলপ ইকোনমি বলা হয়। যেমন ভারতের অনেকটা মাথাপিছু আয় কমে যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে। তো যখনই কমবে তাহলে স্বাভাবিক হচ্ছে এটা লেস ডেভেলপমেন্ট ইকোনমির মধ্যে চলে যাবে ধীরে ধীরে। তো এটা লেস ডেভেলপমেন্ট ইকোনমি আমরা বলতে পারি, ঠিক আছে, যেগুলো স্বল্প উন্নত দেশগুলো, যেগুলো মাথাপিছু আয়টা কম, সেটাকে আমরা লেস ডেভেলপমেন্ট পর্যায়ে পরিচিত। এবার হচ্ছে ডবল ইকোনমি। ডবল ইকোনমি কি, ডবল ইকোনমি হচ্ছে বেসিক্যালি যেগুলো ডবল ইকোনমি, অর্থাৎ ধরো আমি একটা ডবল ইকোনমি মানে ধারণাটা আসছে, ডবল থেকে ধারণা আসছে যেটা দেখা গেলো প্রাচীন, বা যেগুলো হচ্ছে ধারাবাহিক অর্থনীতি চলে আসছে যেগুলো, আর যেগুলো আধুনিক বা মডার্ন যে ইকোনমিটা, মডার্ন অর্থনীতির ধারণা সেটা চলে আসছে, আসছে। তো এই দুটো ধারণা যখন একসাথে মিলে যাচ্ছে, মিক্সড হয়, তখন থেকে ডবল ইকোনমি আমরা বলে দিচ্ছি। তার মানে অর্থাৎ যেখানে উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে সেইগুলোর অর্থনীতিও রয়েছে, তারও রয়েছে, সেটাও পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি অনুন্নত বা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, সেটাও তার যে অর্থনীতি সেটাও কিন্তু পরিচালিত হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তার অর্থনীতিটাও পরিচালিত হচ্ছে। তো এই দুই ধরনের অর্থনীতি যখন পরিচালিত হচ্ছে, তখন এই দুটোকে মিক্স আপ হয়ে যাচ্ছে, দুটো একসাথে আমরা বলতে পারি ডবল ইকোনমি। সেক্ষেত্রে আমরা সেইভাবে মিশ্রিতভাবে এই দুটো ইকোনমি মিশ্রিতভাবে পরিচালিত, অর্থাৎ যেখানে দেখবো যে দুটো ইকোনমি যেখানে মিশ্রিতভাবে পরিচালিত, অর্থাৎ যেখানে দেখবো যে
অর্থাৎ যেখানে দেখবো দুটো ইকোনমি কিন্তু মিশ্রিতভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ যেখানে দুটো ইকোনমি কী হচ্ছে মিশ্রিতভাবে প্রভাবিত হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ ডেভেলপমেন্ট দুটো ইকোনমি কিন্তু সেখানে মিশ্রিতভাবে প্রভাবিত হচ্ছে, ঠিক আছে। এই ধরনের ইকোনমিকে আমরা বলতে পারি ডবল ইকোনমি। যদি আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন ধরো প্রাচীন কৃষি কাঠামো কিছু আছে না, যেগুলো পুরনো, যেখানে আমরা কী করি লাঙল টাঙলগুলো ইউজ করে আমরা চাষবাস করছি, ঠিক আছে, হ্যাঁ। আবার কিছু আছে দেখবা আধুনিক কৃষি কাঠামো বা মডার্ন যে কান্ট্রিগুলো, সেগুলো আধুনিক কৃষি কাঠামো রয়েছে, যেগুলোতে আমরা যন্ত্রপাতি ইউজ করছি, যেগুলো মেশিন জাতীয় জিনিস কিছু কিছু ইউজ করছি, ঠিক আছে, হ্যাঁ। তো এই ধরনের কিছু কিছু জিনিসও কিন্তু আমাদের এইরকম ইকোনমিও রয়েছে, হ্যাঁ, মেশিন জাতীয় কিছু জিনিস ইউজ করছি, ঠিক আছে। তো দুটো কী হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে, তাহলে দুটো এবং দুইভাবে পরিচালিত হচ্ছে কি না। তো দুইভাবে যখন পরিচালিত হচ্ছে তখন এই যে এখানে এখানে কী চাই, এখানে কী আছে প্রাচীন বা ধারাবাহিক অর্থনীতিও রয়েছে, এখানে উন্নত বা ডেভেলপমেন্ট অর্থনীতিও রয়েছে, তাই এটাকে ডবল ইকোনমি, এইসব কান্ট্রিগুলোকে ডবল ইকোনমি বলা যেতে পারে, ঠিক আছে। তো ডবল ইকোনমি অন্তরায় অনেক কান্ট্রি দেশ। এবার নেক্সট যে ইকোনমি সেটাকে ক্লোজ ইকোনমি বলা হয়। এটা মনে রাখা খুবই সহজ। যেমন এক্সাম্পল আমরা দিই যে ক্লোজড মানে কি বন্ধ, তাই না, পার্টিকুলার বন্ধ। তাহলে কী বন্ধ এটা প্রশ্ন করা, তাহলে কী হবে ট্রেড বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। যেসব কান্ট্রি দেখা গেলো ট্রেড বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বা যেগুলোতে ইন্টারন্যাশনাল ইকোনমি বেসিক্যালি ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য হয় না, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যে দেশগুলোতে যে কান্ট্রিগুলোতে হয় না, ঠিক আছে, সেইগুলোতে ক্লোজড ইকোনমি অন্তরে পড়ে যায়। এসব অর্থনীতি কী হয় ইন্টারন্যাশনাল ট্রেড বন্ধ, তার মানে স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল ট্রেড বন্ধ হলে যেটা হবে সেখানে ইম্পোর্ট বা আমদানি বা রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট সেটাও কিন্তু বন্ধ হবে, হবে কি না। তো এই ধরনের যে ইকোনমি যেখানে ট্রেডটা বন্ধ, পার্টিকুলার আন্তর্জাতিক বাণিজ্যের সাথে কোনো ট্রেড হচ্ছে না, এই ধরনের এই সকল দেশের যে ইকোনমি সেটাকে বলছি আমরা ক্লোজড ইকোনমি। এই ধরনের কান্ট্রি কিন্তু প্রায় দেখতেই পাওয়া যায় না এখন আর, কারণ বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু এখন আন্তর্জাতিক ট্রেড বাণিজ্যের সঙ্গে যুক্ত। তবে কিছু কিছু দেশ আছে কিছু কিছু দেশ আছে ক্লোজড ইকোনমির অন্তরে পড়ে যায়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ যদি দিই, যেমন পূর্ব রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে কিউবা, এই যে পার্টিকুলার কিছু কান্ট্রি, এগুলোতে কিন্তু এই ইকোনমি দেখতে পাওয়া যায়, যেগুলো ক্লোজড ইকোনমি, যেখানে ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড হয় না। এক্সাম্পল যদি এগুলো কেন হয় না, অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাডরক কান্ট্রি হওয়ার কারণে, কারণ চারিদিকে দেখা গেলো কান্ট্রি এবং কোনো সি পোর্ট নেই। এইসব কারণেও কিন্তু অনেক সময় যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেডের সঙ্গে তারা যুক্ত হতে পারে না। ঠিক আছে, অনেক সময় কী হয় তাদের পরিবহন ব্যবস্থা বা যে যোগাযোগ মাধ্যমটা বলি, সেটা যোগাযোগ মাধ্যম পরিবহন মাধ্যম, যেমন হচ্ছে চারিদিকে সি বা যেখানে চারিদিকে কিন্তু কান্ট্রি বিভিন্ন দেশ থাকার কারণে মাঝখানে একটা রাষ্ট্র, যদি চারিদিকে দেশ হয় এবং মাঝখানে একটা কান্ট্রি হয়, তার কিন্তু কোনো চারিদিকে কোনো ইন্টারন্যাশনাল বাণিজ্য করার কোনো পথ থাকছে না। এই কারণে অনেক সময় কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড হয় না। তো এইগুলো এইসব দেশ কিন্তু ক্লোজ ইকোনমির মধ্যে পড়ে যায়, এইসব কারণেও ক্লোজ ইকোনমির মধ্যে পড়ে যায়, অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রিও কিন্তু ক্লোজ ইকোনমির মধ্যে পড়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট যে ইকোনমি সেটাকে পড়বো আমরা, সেটা হলো যে ওপেন ইকোনমি, যেটাকে বলা হয় ওপেন ইকোনমি। আমরা যেরকম ক্লোজ ইকোনমি পড়লাম সেরকমই আরেকটা ধারণা ইকোনমি পাওয়া যায়, সেটাকে আমরা বলে থাকি ওপেন ইকোনমি, ঠিক আছে। ওপেন ইকোনমির ধারণা কীরকম, এটা হচ্ছে ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি কীরকম কান্ট্রি, যেগুলোতে ওপেন ইকোনমি মানে খোলা, অর্থাৎ কি খোলা, ব্যবসা বাণিজ্য খোলা, ইন্টারন্যাশনাল ট্রেডটা খোলা। এরাই ক্লোজ ইকোনমিতে কিছু বন্ধ ছিল, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ট্রেড খোলা। এই সকল কান্ট্রি লাইক যেমন সেখানে এক্সপোর্ট ইম্পোর্টও রয়েছে হচ্ছে, এরকম কান্ট্রি যেমন হচ্ছে ভারত, আর এখন পাকিস্তানও কিন্তু, সব রাষ্ট্রে বেশিরভাগ রাষ্ট্রে কিন্তু এখন প্রায় যদি দেখি তারা ওপেন ইকোনমিকে ফলো করছে। তো ওপেন ইকোনমি ফলো করছে, পার্টিকুলার যদি এবার ধীরে ধীরে দেখি যে তারা কিন্তু ল্যান্ড অফ কান্ট্রিও নয়, কথা যদি দেখি অনেক সময় দেখে যাচ্ছে সেগুলো ল্যান্ড অফ কান্ট্রি হয় না, এই কারণে কিন্তু অনেক সময় ইকোনমি চলে আসে। তো এই ধরনের কান্ট্রিকে আমরা বলতে পারি ওপেন ইকোনমি, ঠিক আছে। লাইক ইন্ডিয়া যদি বলি, ঠিক আছে, পাকিস্তান, ঠিক আছে, এগুলো দেখবা, এগুলোতে কিন্তু এগুলো তোমরা দেখবা যে হচ্ছে এগুলোতে কী হয়, এগুলোতে বেসিক্যালি যদি কারণ থাকে ইন্ডিয়া পাকিস্তান লাইক এই সব কান্ট্রিতে কিন্তু ওপেন ইকোনমি দেখতে পাওয়া যায়, কারণ এরা ইন্টারন্যাশনাল ট্রেড করছে। এবার আমরা নেক্সট ইকোনমি পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় কী করি বাটার ইকোনমি। বাটার ইকোনমিটা কীরকম, কেন গুরুত্বপূর্ণ, কারণ এখানে টাকা বা মানির কোনো প্রশ্ন আসছে না এই ইকোনমিতে। কী হয়, যেখানে টাকা বা অর্থের বিনিময় হয় না, মানে অর্থের মাধ্যমে যে এক্সচেঞ্জটা হচ্ছে, যেরকম আমরা টাকা দিচ্ছি এবং একটা প্রোডাক্ট কিনছি, তাই তো। তো এই বিনিময়টা এই বাটার ইকোনমিতে হবে না। তাহলে স্বাভাবিকভাবে ভারত কিন্তু বাটার ইকোনমির মধ্যে পড়ে না, কারণ এখানে টাকার বিনিময় হচ্ছে, কিন্তু অনেক সময় পরেও, ঠিক আছে, অনেক সময় পরেও ভারত কী করে পড়বো সেটা পরবর্তীকালে আমরা বলছি। তবে কী হয় এখানে যেটা হচ্ছে মানি কী হয়, অর্থাৎ এখানে অর্থের দ্বারা কিন্তু কোনো কিছু বিনিময় হচ্ছে, অর্থাৎ অর্থ দিচ্ছি এবং টাকা কিনছি, দ্রব্য কিনছি বা প্রোডাক্ট কিনছি একটা, যেমন টাকা দিলাম এবং আমি একটা চাল কিনলাম, তো এইটা কিন্তু হচ্ছে না। এই ধরনের ইকোনমি বলে বাটার ইকোনমি। এবার কী হয়, যেখানে হচ্ছে প্রোডাক্ট টু প্রোডাক্ট, অর্থাৎ যেখানে দ্রব্যের বিনিময়টা ঘটছে, অর্থাৎ যেখানে দ্রব্যের বিনিময় ঘটছে, অর্থাৎ ধরো আমি দ্রব্যের বিনিময় করছে, ঠিক লাইক, অর্থাৎ যেখানে আমরা একটা প্রোডাক্ট দিব আর একটা প্রোডাক্ট নেবো, একই জিনিস, কিন্তু সেখানে কোনো মানি লাগবে না। যেমন এক্সাম্পল দিই, এখানে যদি দেখি যে বাটার ইকোনমি কোনগুলো, যেমন এক্সাম্পল দিই একটা পার্টিকুলার যদি
গ্রামীণ যে গ্রাম গ্রাম অনেক গ্রামীণ যে ব্যবস্থাগুলো আছে, গ্রামে যে অর্থনীতি কীভাবে চলে, সেখানে অনেক সময় টাকার বিনিময়ে লেনদেন হয় না। কী করে, যেমন সাইকেলে করে অনেকে কী আসে, আমি দেখেছি আমাকে কিনতে, লাইক সাইকেলে করে কী আসে, অনেক সময় অনেকে দ্রব্য বিক্রি করতে আসে, যেমন একটা থালা বাসন বিক্রি করছে, নতুন থালা বাসন, ঠিক আছে, নতুন থালা বাসনটা যখন বিক্রি করছে, তখন আমি তাকে থালা বাসনটা দিচ্ছি, পুরোনো থালা বাসনগুলো আমি তাকে দেবো, এবং সে আমাকে নতুন থালা বাসন দেবে। অর্থাৎ কী হচ্ছে, একটা দ্রব্য দিচ্ছি আর একটা প্রোডাক্ট নিচ্ছি, এখানে কিন্তু কোনো মানি প্রশ্ন আসছে না। তো এই ধরনের ইকোনমি কিন্তু বাটার ইকোনমির মধ্যে পড়বে। তো ভারতের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এই বাটার ইকোনমির ধারণা কিছু কিছু পাওয়া যায়। এইসব ক্ষেত্রে যে দ্রব্যের বিনিময় কার্যকলাপ চলছে, অর্থনৈতিক কাঠামোটা চলছে। তো এই ধরনের যে ইকোনমি, সেটাকে বলা বাটার ইকোনমি। তো ভারতের গ্রামীণ ব্যবস্থা কিন্তু অনেক সময় বাটার ইকোনমির উদাহরণ বলতে পারি। তো তবে বেসিক্যালি এই ধরনের আমি একটা উদাহরণ দিলাম। তো এটাকে বাটার ইকোনমির মধ্যে পড়ে, এখানে দ্রব্যের থেকে দ্রব্যের বিনিময়। এবার চলে আসি নেক্সট ইকোনমি যেটা হচ্ছে মনিটারাইজড ইকোনমি। মনিটারাইজড মানে, এই মনিটারাইজড মানে এর মধ্যে বুঝতে পারছি নামটা আসছে মানি, অর্থাৎ মানি মানে টাকা, যেখানে টাকার বিনিময়ে লেনদেন হবে বা এক্সচেঞ্জ হবে, বিনিময়ে এক্সচেঞ্জটা হবে, ঠিক আছে, হ্যাঁ, টাকার বিনিময়ে এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। এই ধরনের যে এটা ইকোনমি, সেটাকে বলা হয় বাটার ইকোনমি, মনিটারাইজড ইকোনমি। তো যেরকম হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয়, অর্থের বিনিময়ে বা টাকার বিনিময়ে আমরা এক্সচেঞ্জ করছি, তো এটাকে আমরা অনেক সময় বলতে পারি মনিটারাইজড ইকোনমি বলতে পারি। তো বেসিক্যালি বোঝা গেল নন মনিটারাইজ ইকোনমি। নন মনিটারাইজ কি, এটা মনে হবে যে মনিটারাইজের বিপরীত, অর্থাৎ আমার মনে হবে কিন্তু এটা মনিটারাইজ ইকোনমির বিপরীত, কিন্তু নয়। মনিটারাইজ ইকোনমির সাথে কিন্তু এটা মনিটারাইজ ইকোনমি নয়, এর সাথে পার্থক্য রয়েছে। কীরকম পার্থক্য? নন মনিটারি হচ্ছে সেটাই, যেটা এটারও কিন্তু অর্থ মানি ইউজ হচ্ছে, কিন্তু মানিটা লেনদেনটা বিনিময়টা খুব কম হচ্ছে, অর্থাৎ মানি দিয়ে যে বিনিময়টা হচ্ছে না, টাকার যে বিনিময়টা হয়, সেটা খুবই কম হয়। যেমন গ্রামীণ ক্ষেত্রে কী হয়, গ্রামীণ ক্ষেত্রগুলোতে সেখানে অর্থের বিনিময়টা কী হয়, কমও হতে পারে, বেশি হতে পারে, কম বেশি হয়। তো পার্টিকুলার এই ধরনের, তাহলে এখানে যখন কম হয় অর্থের পরিমাণটা, অর্থাৎ বিনিময়টা যখন কম হয়, অর্থের বিনিময়টা যখন কম হয়, তখন থেকে বলো নন মনিটাইজড ইকোনমি, ঠিক আছে। সেই সব কান্ট্রিগুলো নট মনিটাইজ ইকোনমিতে চলে, অর্থাৎ এটা বাটার ইকোনমি মনে হলেও কিন্তু বাটার ইকোনমি নয়, কারণ পুরোপুরি অর্থের বিনিময়টা কিন্তু এখানে হচ্ছে না, তাই নন মনিটাইজ ইকোনমি। এবার কী হয়, যেমন গ্রাম এলাকাগুলোতে বা ভিলেজ, যেগুলো গ্রাম শহর গ্রামীণ এলাকা আছে, তো ওইগুলোতে গ্রাম এলাকাগুলোতে যে মনিটাইজগুলো হয় বা গ্রামীণ অর্থনীতির যে বিনিময় কার্যটা হয়, সেটা কী হয়, অল্প কম অর্থ বিনিময়, এই ধরনের বিনিময় হচ্ছে নন মনিটাইজ ইকোনমির মধ্যে পড়ে। এবার একটা খুব ভাইটাল ইকোনমি আছে, এটা এই সব থেকে বেশি অর্থনৈতিক সংজ্ঞার মধ্যে এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটাকে বলা হয় ইনফর্মাল ইকোনমি, যেটাকে বলা হচ্ছে ইনফর্মাল ইকোনমি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকোনমি। ইনফর্মাল ইকোনমি যেটা, সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কী হয়, এটা একটু কঠিন থাকলেও কিন্তু এটা সহজ। ইকোনমিক্সে যে বিভিন্ন নিয়মগুলো আছে না, বিভিন্ন ধারা, যেমন বিনিময় করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সরকার কিছু নিয়ম নিয়ন্ত্রণ করে, তাতে সেই যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো এখানে আর মানা হয় না। সরকারি নিয়ম হোক, যে ক্যাপিটাল শ্রেণী কিছু নিয়ম আছে, তাই না, আছে তো। তো সেইগুলো যে অর্থনীতির যে নিয়মগুলো, অর্থবিদ্যা, সেইগুলো এই ইকোনমিকে মানা হয় না। যেমন উৎপাদন বা বন্ধন বা বিনিময় যেটা হয়, যে নিয়মগুলো, রীতিনীতি, ঠিক আছে, হ্যাঁ, বিনিময় যে রীতিনীতিগুলো আছে, সেগুলো এখানে কিন্তু মানে না। যেমন দেখি লেবারে, মানে ভিলেজে, গ্রামের ক্ষেত্রে কী হয়, অনেক শ্রমিক থাকে, হ্যাঁ, শ্রমিকরা কী হয়, শ্রমিকরা মজুরি পান না ঠিক মতো, হয় কি, তারা কিন্তু শ্রমিকরা মজুরি পান না, এবং শ্রমিকরা তখন কী করে, শ্রমিকরা তখন যখন মজুরি পাচ্ছে না, বেসিক্যালি স্বাভাবিক তারা কোথায় চলে যাবে, আনঅর্গানাইজড ব্যাঙ্কিং সেক্টর। আনঅর্গানাইজড ব্যাঙ্কিং সেক্টর কোনগুলো, যেগুলো যেরকম গ্রামের বিভিন্ন ব্যাঙ্ক থাকে, যেগুলো সরকারি নিয়ন্ত্রিত নয়, এবং অনেক ব্যাঙ্ক থাকে যেগুলো আনঅর্গানাইজড সেক্টর, যেমন মহাজন থাকে, ঠিক আছে, মহাজন যারা থাকে, তারা কী হয়, আনঅর্গানাইজড সেক্টর, তাদের কাছ থেকে তারা অনেক সময় কী হয়, অর্থ ধার নিয়ে নিচ্ছে, তারা ঋণ নিচ্ছে, অর্থ দ্বারা ঋণ নিতে বাধ্য হয় কৃষকরা। তো এই ঋণ নিচ্ছে, এবং তাহলে স্বাভাবিকভাবে কী হচ্ছে, এই শ্রমিকরা কিন্তু বেতন যখন পাচ্ছে, তারা স্বাভাবিকভাবে কিন্তু ইকোনমিক্সের ধারা বা নিয়মগুলো তারা মানছে না, কারণ তারা ঋণ টিন নিচ্ছে। তো বেসিক্যালি তাহলে কি, গ্রামীণ অর্থনীতি কিন্তু যদি ইকোনমিক্স ধারা স্বাভাবিকভাবে নিয়মগুলো মানছেন না, তো এই ধরনের যে নিয়ম ফর্মুলা যদি না মানে, তো এই ধরনের যে অর্থনীতি, সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল ইকোনমিকের মধ্যে পড়ে, ইনফর্মাল ইকোনমিকের সঙ্গে। তাহলে বোঝা গেলো। এবার অনেক সময় কী হয়, এগুলো টাকার বিনিময়ে কিন্তু দ্রব্য লেনদেন হয় না, তো এটাকে অনেক সময় কী বলা হয়, অনেক সময় এটাকে বার্টার ইকোনমির মধ্যেও চলে আসে, ঠিক আছে, বার্টার ইকোনমির মধ্যেও কিন্তু এটা চলে আসে অনেক সময়, ঠিক আছে, হ্যাঁ। তো ভারতের অর্থনীতি কী হয়, এই ধরনের ইকোনমি থেকে আলাদা, কিন্তু তবুও বলা যাবে যে ভারতের যে গ্রামীণ সেক্টরগুলো আছে না, ভিলেজ সেক্টরগুলো যেগুলো আছে, সেইগুলো কিন্তু এই ইকোনমির মধ্যে চলে আসে, ঠিক হ্যাঁ। অনেক সময় এই অর্থনীতি ইনফর্মাল ইকোনমি চলে আসে। এদের ধারণা কি, এদের কাজটা কি, বেসিক্যালি হচ্ছে এই ফ্রিল্যান্সিং ইকোনমি, সেটা বুঝতে পারলাম যে যারা গ্রামীণ, যারা কৃষক, যারা স্বাভাবিক নিয়মটা মানছে না, নিয়ম বহির্ভূত যে ইকোনমিক্সের যে অর্থনীতির যে নিয়ম বহির্ভূত যে অর্থনীতির ধারণা, সেটা মানছে না। তো এই ধরনের ইকোনমিকে বলছে ইনফর্মাল ইকোনমি, ঠিক আছে, হ্যাঁ। তো বেসিক্যালি বুঝতে পারলাম তাহলে যেগুলো হচ্ছে ইকোনমিক্সের ধারাগুলো বা যে বিদ্যাটা, যে নিয়মগুলো, সেইগুলো মানছে না। যেমন গ্রামের ইকোনমি, যেমন ভিলেজ দেখে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না, তো পার্টিকুলার এইগুলো হচ্ছে ইনফর্মাল ইকোনমির মধ্যে চলে আসে।
এবার কি হয় প্যারাল ইকোনমি। প্যারাল ইকোনমি ধারণাটা, এটা মনে হয় প্যারাল ইকোনমি, এটা খুবই একটু ভাইরাল ইকোনমি, এটা এই অর্থনীতি ধারণাটা খুবই জানা দরকার। যেমন যে ইকোনমিগুলো গোপনে চলে, অর্থাৎ যে অর্থনীতিগুলো কিন্তু অনুমোদন প্রাপ্ত নয়, মানে সরকার সেটাকে এই অর্থনীতিগুলোকে এই যে অর্থনীতি ব্যবস্থাকে সেটাকে অনুমোদন করে না সরকার, অর্থাৎ এটা সাধারণ মানুষ যা আছে তারা গোপনে চালায়, ঠিক হ্যাঁ, বিভিন্ন র্যাকেট যেরকম হয় না, যেমন যারা ড্রাগ সাপ্লাই করছে, কোনো একটা চাষ জন্য সে হিরোইন বেচছে, তো এই সব যে ইকোনমিগুলো যেগুলো ড্রাগ সাপ্লাই করছে, হিরোইন বেচছে, এইগুলো কি, এগুলো হচ্ছে প্যারাল ইকোনমির মধ্যে পড়বে, যেগুলো গোপনে চলছে, প্লাস কি হচ্ছে এগুলো সরকার অনুমোদন প্রাপ্ত নয়, তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে প্যারাল ইকোনমির মধ্যে আসবে। এবার কি হয়, এগুলো বেআইনিভাবে অর্থনৈতিক কার্য পরিচালিত করে, স্বাভাবিকভাবে এরা বেআইনিভাবে অর্থনৈতিক কার্য পরিচালনা করছে, ঠিক আছে, হ্যাঁ। তো এই ইকোনমিগুলোকে হয়, যদি আমরা কিছু উদাহরণ দিই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ধরুন ইকোনমি, প্যারাল ইকোনমি যদি আমি উদাহরণ তাহলে ভালো করে বুঝতে পারো তোমরা। প্যারাল ইকোনমি কি, যেমন ধরো এখানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, যেমন ট্যাক্স ফাঁকি দেয়, অনেকে ট্যাক্স ফাঁকি দেয়, ঠিক আছে, হ্যাঁ। তো এই ধরনের যে ফাঁকি দেওয়া, তো ট্যাক্স ফাঁকি দেওয়া, ঠিক আছে, হ্যাঁ, তারপরে ধরো অবৈধভাবে টাকা বিনিময় করছে, তাই না, হ্যাঁ, তো ব্ল্যাক টাকা সেগুলো, তাই না, তো আমরা তাই জন্য আমরা প্যারাল ইকোনমিকে আবার ব্ল্যাক ইকোনমি বলে থাকি, কারণ এখানে অবৈধভাবে টাকার বিনিময় করা হয়, অনেক কিছু করা হয় যেগুলো অবৈধভাবে। স্মাগলিং করছে, যেমন ধরো কিছু ঘরে হিরোইন তারা নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, ড্রাগস নিয়েছে, তারা নিয়েছে ড্রাগস পাচার করছে, তো এইগুলো কি হয়, এই অর্থনীতিগুলো কিন্তু গোপনভাবে চলছে, তাই না, গোপনভাবে চলছে, তাই এটাকে সাবটেরিয়ান ইকোনমিও বলা হয়, এটাকে আবার সাবটেরিয়ান ইকোনমি, এটা কিন্তু আবার সাবটেরিয়ান ইকোনমি বলা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো এই ধরনের ইকোনমি কিন্তু প্যারাল ইকোনমির মধ্যে চলে আসে। তো প্যারাল ইকোনমি আমরা দুটো নাম জানতে পারলাম, যেখানে ব্ল্যাক ইকোনমি বলা হয়, আবার সাবটেরিয়ান ইকোনমিও বলা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো এই ধরনের ইকোনমি হচ্ছে প্যারাল ইকোনমি। তো এইগুলো সবকটাই ছিল আজকে ইকোনমিকের বিভিন্ন যে সংজ্ঞা ব্যাপক যে সংজ্ঞার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, যে ফাংশনগুলো সেগুলো। এবার এগুলো তেমন হচ্ছে প্যারাল ইকোনমি, যেমন এই ইকোনমির ধারণা কিন্তু অনেক প্রত্যেকটা রাষ্ট্রে রয়েছে, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু এই ইকোনমির ধারণা প্রায় কিছু না অল্প হলেও কিন্তু দেখা যায়, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রিতে আমরা এই ইকোনমির ধারণা কিন্তু অল্প হলেও আমরা দেখতে পাই, ঠিক আছে, হ্যাঁ। তো বুঝতে পারলাম তাহলে এইবার যখন হচ্ছে যে এটাকে বলে প্যারাল ইকোনমি। তো এগুলো ছিল বেসিক্যালি অর্থনৈতিক ধারণা। তো অর্থনীতির বিভিন্ন যে সংজ্ঞাব্যাপক যে ধারণাগুলো ছিল সেগুলো, এবং কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবে, ঠিক আছে, হ্যাঁ। যদি তোমাদের এই উদ্যোগ আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে জানিও, যে সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিও।